আজকের আলোচনাটা বেশ গুরুতর একটা বিষয় নিয়ে। আমরা এখন জুন ২০২৫-এর মাঝামাঝি। আর ইরান আর ইসরায়েলের মধ্যে যে চরম উত্তেজনা চলছে সেটা নিয়ে কথা বলবো। আমাদের হাতে যে তথ্যগুলো এসেছে সেগুলোর ভিত্তিতে চেষ্টা করব সাম্প্রতিক ঘটনাগুলোর একটা ভেতরের চিত্র তুলে ধরতে। মূল ফোকাস থাকবে দুটো দিকে। একদিকে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, যেটার নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন, আর অন্যদিকে ইরানের পাল্টা জবাব। তো আসুন প্রথমে ইসরায়েলের অভিযানটা একটু দেখি। এটা শুরু হয়েছে ১৩ই জুন থেকে, আর এর পরিধি কিন্তু বিশাল। ১০০টারও বেশি ইরানি স্থাপনাকে নিশানা করা হয়েছে। হ্যাঁ, ১০০টারও বেশি ভাবা যায়। একদম। আর লক্ষ্যবস্তুর তালিকায় কি নেই? নাটানজে, ফোর্ডো, এই পারমাণবিক কেন্দ্রগুলো তো আছেই। সাথে আছে আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাসের কমান্ড সেন্টার, মিসাইল লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি বেশ কিছু সিনিয়র সামরিক নেতার মৃত্যুর খবরও আসছে। ধরুন আইআরজিসি কমান্ডার হোসাইন সালামি, জেনারেল মোহাম্মদ বাঘেলি। আর পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত বিজ্ঞানীরাও নাকি টার্গেট হয়েছেন। হ্যাঁ, সই খবরও আছে। আর ইসরায়েল দাবি করছে কি, তারা F-35, F-16, F-15 যুদ্ধবিমান ব্যবহার করছে, সাথে জেডিএম, স্পাইস বোমার মতো অত্যাধুনিক অস্ত্র। আর মোসাদের গোপন ড্রোন ব্যবহার করে তারা নাকি আকাশপথ পুরো নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। এইখানে একটা বিষয় কিন্তু বিশেষভাবে লক্ষ্য করার মতো। একই সাথে পারমাণবিক স্থাপনা আর একদম শীর্ষ সামরিক নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে। এটা শুধু ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থামানো নয়, আমার মনে হয় এটা ইসরায়েলের একটা বেশ আগ্রাসী প্রতিরোধমূলক কৌশল। একেবারে মাথা ছেঁটে ফেলার মতো। অনেকটা তাই। মনে হচ্ছে তারা একসাথে ইরানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর ভবিষ্যতের পারমাণবিক সক্ষমতা দুটোকেই শেষ করে দিতে চাইছে। বেশ উচ্চাভিলাষী চাল বলতে হবে। কিন্তু ইরানও তো চুপ করে বসেনি। তারাও বেশ বড়সড় জবাব দিয়েছে। ৩৭০টারও বেশি ব্যালিস্টিক মিসাইল আর শত শত শাহেদ 13-6 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। ৩৭০টা মিসাইল, সংখ্যাটা কিন্তু বিশাল। হ্যাঁ, আর লক্ষ্যবস্তু ছিল জেরুজালেম, তেল আভিভের মতো বড় শহরগুলো। যদিও ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আয়রন ডোম বা অন্যান্য, সেগুলো নাকি ৮০-৯০% আক্রমণই রুখে দিয়েছে। এই প্রতিহত করার হারটা বেশ উঁচু। তা ঠিক, কিন্তু কিছু মিসাইল তো ঠিকই আঘাত হেনেছে। এর ফলে ইসরায়েলে কম করে হলেও ২৪ জন মারা গেছেন আর প্রায় ৬০০ জন আহত। কিছু আবাসিক এলাকাতেও ক্ষতি হয়েছে। আচ্ছা, ইরানের এই যে প্রতিক্রিয়া, এর কৌশলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে তারা এত বিপুল সংখ্যায় মিসাইল, ড্রোন ব্যবহার করছে, সম্ভবত এটা দেখাতে যে তাদের পাল্টা আঘাত করার ক্ষমতা আছে, যদিও তারা হয়তো জানে যে বেশিরভাগই ঠেকিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেটাই তো। কিন্তু অন্যদিকে প্রায় একই সময়ে তারা আবার আলোচনার শর্ত দিচ্ছে। বলছে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে, আর এর জন্য তারা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আবেদনও জানাচ্ছে। তাই তো, এটা কেমন যেন পরস্পর বিরোধী লাগছে না? একদিকে এত শক্তি প্রদর্শন, অন্যদিকে প্রায় সাথে সাথেই আলোচনার প্রস্তাব। ঠিক তাই। এই দ্বিমুখী নীতিটা আসলেই ভাবার মতো। একদিকে চরম সামরিক শক্তি দেখানো, অন্যদিকে কূটনৈতিক সমাধানের জন্য আর্জি। এটা কি আন্তর্জাতিক সম্প্রদায়কে কোনো বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা? কে জানে। হতে পারে, কিন্তু এর মধ্যে সাধারণ মানুষের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? ইরানে তো শুনছি ২২৪ জনের বেশি মারা গেছেন, ১২০০ জনের বেশি আহত। হ্যাঁ, হতাহতের সংখ্যাটা মারাত্মক। ইসরায়েলের সংখ্যাটাও আমরা জানি। আর শোনা যাচ্ছে তেহরান থেকে বহু মানুষ নাকি আতঙ্কে উত্তরের দিকে পালাচ্ছে, কারণ টিভি ভবন, হাসপাতাল, এগুলোর মতো বেসামরিক জায়গাতেও নাকি হামলা হয়েছে। উফ, সাধারণ মানুষের দুর্ভোগটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও তো আসছে বেশ দ্রুত। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প G7 সম্মেলন সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন, ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন, এমনকি তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আচ্ছা, আর G7 নেতারা? G7 নেতারাও বিবৃতি দিয়েছেন। তারা একদিকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা বলছেন, আবার অন্যদিকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা আর উত্তেজনা কমানোর উপর জোর দিচ্ছেন। একটা ব্যালেন্স করার চেষ্টা আর কি। বুঝতে পারছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক চালটা হয়তো ইরানের দিক থেকে আসছে। শোনা যাচ্ছে তাদের পার্লামেন্ট নাকি পারমাণবিক অপসারণ চুক্তি NPT থেকে বেরিয়ে যাওয়ার জন্য আইন তৈরির দিকে এগোচ্ছে। বলেন কি,
এটা তো বিশাল ব্যাপার। অবশ্যই এটা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। যদিও পর্দার আড়ালে কিছু কূটনৈতিক তৎপরতাও চলছে। ওমান, কাতার, সৌদি আরব এই উপসাগরীয় দেশগুলো নাকি মধ্যস্থতার চেষ্টা করছে। তাহলে মোদ্দা কথা দাঁড়াচ্ছে এই, একটা বড় আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কিন্তু বাড়ছে। বিশ্ববাজারে তেলের দাম নিয়ে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা, আর সবচেয়ে বড় চিন্তা, ইরান যদি সত্যিই পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? একদম। এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে জরুরি প্রশ্ন। একদিকে উত্তেজনা কমানোর জন্য পর্দার আড়ালে চেষ্টা চলছে, আবার অন্যদিকে সংঘাত আরও বড় আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। কিন্তু আসল প্রশ্নটা হল, ইরান যদি সত্যি সত্যি এনপিটি থেকে বেরিয়ে আসে, তাহলে এই অঞ্চলের পারমাণবিক ভারসাম্য, এখানকার নিরাপত্তা, এগুলোর ভবিষ্যৎ কী হবে? এর প্রভাব কি শুধু মধ্যপ্রাচ্যেই আটকে থাকবে, নাকি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে? এটা নিয়েই এখন সবচেয়ে বেশি ভাবার বিষয়। নিঃসন্দেহে এটা একটা গভীর উদ্বেগের জায়গা। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করলাম হাতে যে তথ্যগুলো আছে তার ভিত্তিতে ইরান ইসরায়েল সংঘাতের এই জটিল পরিস্থিতির একটা যতটা সম্ভব স্পষ্ট চিত্র তুলে ধরতে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এর ওপর আমাদের লাগাতার নজর রাখতেই হবে। দেখা যাক কি হয়।